স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। শেষ দিনে সংসদ নির্বাচনে দাঁড়াতে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন 20 জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে 21 জানুয়ারি। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে সকাল থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় দেখা যায় প্রার্থী ও কর্মী সমর্থকদের। 50,000 টাকা জামানত সহ 14 ধরনের দলিলপত্র যুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমিনুল হক। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 17 নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে তার পক্ষ থেকে আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট, প্রধান সমন্বয়কারী এবং আমার সাথে আমাদের সহকারী সমন্বয়কারী ডক্টর ডোনার সহ আমরা 5 জন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। এদিকে মনোনয়নপত্র জমা দেন ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনও। নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে ঢাকা 15 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। আমি ঢাকা 18 আসনে আশাবাদী যে আমাকে জনগণ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করবে। ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী হিসেবে আমি এবং আমার দল এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ইনশাআল্লাহ আমরা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি। আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন আগামী 20 জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে 21 জানুয়ারি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। শেষ দিনে সারা দেশে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। বগুড়া ও ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন জেলায় নমিনেশন ফর্ম জমা দিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বগুড়ার 7 আসনে খালেদা জিয়া ও বগুড়ার 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করব। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। কুমিল্লা 11 চট্টগ্রাম আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খুলনায় মনোনয়নপত্র জমা দেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে যারা ভয় দিচ্ছে। এটা নির্বিঘ্ন করতে না পারলে, নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে।
কুমিল্লার 4 আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জনগণের কাছে আমাদের অঙ্গীকার হলো আমরা যাতে আমাদের এই অভিপ্রায় এবং অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জনগণের রায় যাতে আমাদের পক্ষে আসে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার 5.5 লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। এছাড়া দিনাজপুর 6 আসনে বিএনপির ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় নেতাকর্মীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। 31 ডিসেম্বর শেষ হতে যাচ্ছে পোস্টাল ভোট বিড়িতে অনলাইন নিবন্ধন কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীদের নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। জোর দিয়েছেন নিবন্ধন কার্যক্রমের গতি বাড়ানোর উপরও। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও অর্থবহ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসে থাকা বাংলাদেশিরা। এ লক্ষ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে, যা 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। তার আগে মালদ্বীপ প্রবাসীদের নিবন্ধিত হওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন। মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ জানান, মালদ্বীপে অবস্থানরত পোস্টাল ভোট বিড়িতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা শিগগিরই ভোটের ব্যালট পেপার হাতে পাবেন। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা মালদ্বীপেও এই পোস্টাল ব্যালট যেটি আপনারা রিসিভ করা শুরু করবেন। ইতিমধ্যেই কিছু ব্যালট পাঠানো হয়েছে, আশা করি কয়েকদিনের মধ্যেই সেটি আমাদের যারা ভোটার আছেন, সম্মানিত প্রবাসী ভোটার, তাদের নিকট পৌঁছে যাবে। এক্ষেত্রে যারা মালদ্বীপ পোস্ট কর্তৃপক্ষের পাঠানো বার্তা সময় মতো গ্রহণ করতে পারেননি, তারা পরবর্তীতে নিকটস্থ পোস্ট অফিস থেকে তাদের ব্যালট পেপার সংগ্রহ করতে পারবেন। তবে পরিচয়পত্র সাথে রাখতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রবাসী বান্ধব সরকার গঠনের পথ সুগম হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশিদের জন্য ভিসা ফি অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে চীন। নতুন বছরও আগের নির্ধারিত ভিসা ফিতেই চীনে যাওয়ার জন্য আবেদন করতে পারবে বাংলাদেশিরা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। চীনা দূতাবাসের এই সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য চীনে ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এটি ঢাকা বেইজিং এর মধ্যে সৌহার্দ্যের বার্তা বলেও মনে করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিভাবান খেলোয়াড় ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তার ক্রীড়া সাফল্য এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতি স্বরূপ এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ATM রবিকুল হক ফাহমিদুল ইসলামকে বাংলাদেশের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করেন। বলেন, ফাহমিদুলের ফুটবল প্রতিভা ইতালিতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এ সময় দূতাবাসের পক্ষ থেকে তাকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার অঙ্গীকার করেন ফাহমিদুল ইসলাম। আমরা ফাহমিদুলকে, ইতালি প্রবাসী বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে একটা অনারম্বর সম্বর্ধনার আয়োজন করি। সম্বর্ধনার আসলে উদ্দেশ্যটা ছিল ফুটবলকে যে সাফল্য জনকভাবে এগিয়ে নেওয়া যাওয়া। আমরা যখন কোনো একটা অনুষ্ঠান করব টু প্রমোট স্পোর্টস, তখন যেন তার সহায়তা পাই, তাহলে এখানে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অনুপ্রাণিত বোধ করবে। মরুর তপ্ত রোদে কঠোর পরিশ্রমে ক্লান্ত প্রবাসীদের জীবনে আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করতে জেদ্দায় অনুষ্ঠিত হলো গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মহান বিজয় দিবস উপলক্ষে কিংস 11 FC ক্লাবের উদ্যোগে প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই আসরে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ দেখা যায়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া অনুরাগী মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার বাংলা স্কুলের প্রিন্সিপাল জসিমউদ্দিন। বক্তব্য রাখেন জসিমউদ্দিন ভুইয়া, মনোয়ার খান সহ আরও অনেকে। পরিশেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে সংক্ষিপ্ত ভাষণে কথা বলেন তিনি। দোয়া চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ শুনে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের বিপুল উপস্থিতি সমাবেশে রূপ নেয়। ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাতে তারেক রহমানকে বেগ পেতে হয়। কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। আর কার্যালয়ের ভিতরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করে। পরে বিএনপি কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। দেশ গড়তে নেতাকর্মী সহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। নিজের অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান সবার কাছে। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘদিন পর দলের কাণ্ডারি কার্যালয়ে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। আমাদের সাংগঠনিক অভিভাবক আজকে কার্যালয়ে ফিরেছেন। আমরা সকল নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা মনে করি তার এই উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী দলকে গণতন্ত্রের পথকে সুগম করবে। দলের কার্যালয়ে তারেক রহমানের আগমন নিয়ে কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কাছ থেকে যদি বিচ্যুত না হন, জনগণ তাকে এইভাবেই ভালোবাসায় সিক্ত করে। সেই প্রমাণই আজকে এখানে আমরা পেলাম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই পল্টনের কার্যালয়ে আসার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে জনতার যে ঢল নেমে আসে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো। প্রায় 3.5 ঘন্টা কার্যালয়ের দ্বিতীয় তলায় তার চেম্বারে অবস্থান করেন তারেক রহমান। কার্যালয়েই আসর ও মাগরিবের নামাজ আদায় করেন তিনি। প্রায় 1.5 যুগ পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে স্বাগত জানিয়েছে দলের সর্বপর্যায়ের নেতাকর্মীরা। তারা বলছেন তারেক রহমানের এই সরব উপস্থিতি বিএনপিকে আরও বেশি চাঙ্গা করবে। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর সানি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেগম খালেদা জিয়াকে দেখতে 10:10 দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এবার কেয়ারে এসেছেন এবং কিছুক্ষণ আগে দেখেছি তার মেয়ে জাইমা রহমানও তিনিও এসেছেন। তো পুরো পরিবারে এখন এবার কেয়ার হাসপাতালে রয়েছে। যতটুকু দলীয় সূত্রে আমাদের কাছে তথ্য রয়েছে তাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে একটি মেডিকেল বোর্ডের সঙ্গে তারা কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি ব্রিফিং করার কথা রয়েছে। তিনি যখন ব্রিফিং করবেন তখন আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে, এইটুকু নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু সেটি আসলে কতখানি সেটি যখন ব্রিফিং করা হবে তখন কিন্তু আসলে জানা যাবে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 10:10 দিকে আসেন এবং রাত 1টার দিকে তার মেয়ে জাইমা রহমান তিনিও আসেন। তো বোঝা যাচ্ছে যে পুরো পরিবারই এখন এখানে রয়েছে এবং তারা ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। তাদের মেডিকেল বোর্ডের যে বোর্ডের যে সভাটি চলছে সেখান থেকে বের হয়ে ডাক্তার জাহিদ কথা বলার পরে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু তারেক রহমান এখানে রয়েছেন এবং খালেদা জিয়ার যে নিরাপত্তা যেটি ছিল সেই রকমেরই রয়েছে, আসলে পুলিশ বা অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাকে নিরাপত্তা দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো নির্ভরযোগ্য সূত্রে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা কি সেটি এখন পর্যন্ত জানা যায়নি। সেটি যখন ডাক্তার জাহিদ যখন ব্রিফিং করবেন তখন আসলে নিশ্চিত তথ্যগুলো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।
এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন। দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। তবে মাহফুজ আলম জানিয়েছেন এনসিপিতে যোগ দিবেন না তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার 19 দিনের মাথায় জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে প্রার্থী হবার সব প্রস্তুতি থাকলেও ব্রিফিংয়ে জানালেন ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। কেন নির্বাচনে প্রার্থী হবেন না তার কোনো ব্যাখ্যাও দিলেন না আসিফ। জানালেন জুলাই আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই এনসিপিতে যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান নাসিরউদ্দিন পাটোয়ারি অব্যাহতি নেয়ায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদকে। জামায়াতের সাথে জোট করার পর আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা অপর ছাত্র প্রতিনিধি মাহফুজ আলমও শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন না। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষ দিনে তা জমা দেয়া হয়নি। আসিফ ও মাহফুজ দুজনে একসাথে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছিলেন। জানানো হয়েছিল তারা নির্বাচনে প্রার্থী হবেন। তবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পরিষ্কার হলো তারা শেষ পর্যন্ত নির্বাচনের প্রতিযোগিতায় থাকছেন না। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।